বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা রমজান পরবর্তী সময়ে তোমাদের সাথে আবারও একত্রিত হয়েছি। তোমরা জানো ইতিমধ্যেই তোমাদের সিলেবাস নতুন করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের সিলেবাস সংক্ষিপ্তকরণ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য তাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। তো আমি প্রথমেই তোমাদেরকে রাজশাহী কলেজের অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাস উপস্থাপনায় আমি তোমাদের সাথে রয়েছি মোসাম্মদ সাবমিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমার ক্লাসের শুরুতেই আমি তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিতে চাই, তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তোমরা জানো যে রাজশাহী কলেজ অলরেডি তোমাদের ক্লাস টেস্টের রুটিনও দিয়ে দিয়েছে। তো তারই আলোকে আমরা আগে ক্লাস নিয়ে নিব, তারপর সেই ক্লাসের ওপর ডিপেন্ড করে তোমাদের ক্লাস টেস্ট চলবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমাদের চলমান পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। তারই ধারাবাহিকতায় তোমাদের 2021 সালের যেই সকল এইচএসসি পরীক্ষার্থী তোমরা রয়েছো তাদের সিলেবাসকে একটু পুনর্বিন্যাস করা হয়েছে। তো আমাদের এই পুনর্বিন্যাসকৃত সিলেবাস হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যেটার বিষয় কোড 254। দেখো, আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে টোটাল চ্যাপ্টার রয়েছে 10টি। তোমরা হয়তো জানো টোটাল চ্যাপ্টার রয়েছে 10টি। সেখান থেকে আমাদের জাতীয় কারিকুলাম বা বোর্ড বা সেটা আমাদের জন্য সংশোধন করেছে বা সংক্ষিপ্তকরণ করেছে 5টা চ্যাপ্টারে। সেই 5টা চ্যাপ্টারগুলো আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। আমাদের প্রথম যেটা রাখা হয়েছে, দেখো, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব, যেটাকে আমরা পার্টনারশিপ নামে অভিহিত করে থাকি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অলরেডি কিন্তু জানো। তারপরে রাখা হয়েছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় যেটা যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেটাকে আমরা শেয়ার ইস্যুকরণ বলে থাকি। তারপরে পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তারপরে রাখা হয়েছে ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। নেক্সট রাখা হয়েছে অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্ন কিন্তু গতানুগতিক হবে, অর্থাৎ আমরা 100 মার্কের পরীক্ষাতেই অংশ নিব। যদি আমরা পরীক্ষায় বসি তাহলে আমাদের পরীক্ষা কিন্তু 100 মার্কের হবে। তার মধ্যে 70 মার্ক তোমরা জানো যে সিকিউ এবং 30 মার্কের এমসিকিউ। তো এই 70 মার্কের সিকিউ এর মধ্যে আমরা জানি যে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে 2টা পার্টে বিভক্ত থাকে, পার্ট ক এবং পার্ট খ। তোমরা জানো যে আমাদের ক পার্ট ম্যান্ডাটরি, অর্থাৎ আমাদের ক পার্টে 2টা প্রশ্নের আনসার করা, মানে 2টা প্রশ্নের আনসার দিতে হয়। সেই 2টা প্রশ্ন হবে আমাদের পঞ্চম অধ্যায় থেকে। সেই 2টা প্রশ্ন হবে কোথা থেকে প্রিয় শিক্ষার্থী? পঞ্চম অধ্যায় থেকে, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এখান থেকে 2টা প্রশ্ন হবে, অর্থাৎ 10, 10, 20, এবং সেটা তোমাদের জন্য আবশ্যক প্রশ্ন। নেক্সট যে 4টা অধ্যায় বাকি থাকলো, এই 4টা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হবে টোটাল 9টা, যেখান থেকে আমাদেরকে আনসার করতে হবে প্রিয় শিক্ষার্থী 5টা। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যে এই 4টা অধ্যায় থেকে যদি 9টা কোশ্চিন করতে হয়, তাহলে কোনো কোনো অধ্যায় থেকে আমাদের 3টা প্রশ্ন হতে পারে। মানে কোনো একটা অধ্যায় থেকে অবশ্যই 3টা কোশ্চিনও হতে হবে। তো আমাদের আমাদের প্রিপারেশন নেওয়া খুব সহজ হয়ে গেল, অর্থাৎ এই 5টা অধ্যায়ের মধ্যেই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আমাদের এমসিকিউ কিন্তু এই 5টা অধ্যায়ের মধ্যেই হবে। তোমরা জানো যে আমাদের আগামী 5 তারিখে, অর্থাৎ জুনের 5 তারিখে আমাদের একটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর ক্লাস টেস্ট রয়েছে। সেই ক্লাস টেস্টে আমরা এই অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে ক্লাস টেস্টটা আমরা নিব। সেই জন্য আজকে আমরা চতুর্থ অধ্যায় সম্পর্কে আবারও আলোচনা করব। আমি আবারও কথাটা এজন্যই বললাম প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা এটা তৃতীয়বারের মতো তোমাদের ক্লাস রিপিটেশন এসছি, অর্থাৎ অলরেডি আমরা 2বার করে তোমাদের সিলেবাসগুলো করে ফেলেছি। আজকে আমরা তৃতীয়বারের মতো তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসগুলো নিয়ে একটু কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের চতুর্থ অধ্যায়ের শিরোনাম তোমাদের তো মনেই আছে, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। শিক্ষার্থী, তোমরা জানো যে মালিকানার ভিত্তিতে কোম্পানি বা মালিকানার ভিত্তিতে কোম্পানিকে আমরা 3টা শ্রেণীতে বিভক্ত করে রাখি। কয়টা শ্রেণীতে? 3টা শ্রেণীতে, এক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধনী ব্যবসায় বা যৌথ মূলধনী কারবার। তো আমাদের এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ী, এই 2টা ব্যবসায়ের সবচেয়ে বড় লিমিটেশন কি প্রিয় শিক্ষার্থী? নিশ্চয়ই তোমরা মনে আছে যে সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে এদের মূলধনের সীমাবদ্ধতা। অর্থাৎ অংশীদারি ব্যবসায় এবং এক মালিকানা কারবার, এদের পক্ষে বিশাল পরিমাণ উৎপাদনের জন্য বা
বড় পরিমাণ উৎপাদনে যাওয়ার জন্য মূলধন সংগ্রহ করা সমস্যা হয়ে দাঁড়ায়, তাদের মূলধন লিমিটেড অর্থাৎ খুবই সীমাবদ্ধ। আর তাদের আরেকটা সমস্যা, তাদের মালিকের দায় কিন্তু অসীম থাকে। তো এই দুইটা সমস্যাকে উত্তরণের জন্য আমরা জানি অষ্টাদশ অর্থাৎ 1850 শতাব্দীর দিকে যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি নামে ব্যবসায়ের প্রচলন ঘটে এবং কোম্পানি ব্যবসা এরপরে 1850-এর ফল পরে বিভিন্ন ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে এবং তারই পরিপ্রেক্ষিতে এই কোম্পানি আইন বারবার পরিবর্তিত হয়েছে। আমরা জানি যে প্রথম কোম্পানি আইন 1850, তারপরে কত হয়েছে 1860, 66, 1882, 1895, 1910, 1913। বর্তমানে আমাদের কোম্পানি আইন বাংলাদেশে কোন আইন অনুযায়ী প্রচলিত আছে নিশ্চয়ই তোমরা জানো, যেহেতু তোমাদের সামনের ক্লাস টেস্টটা এমসিকিউ, সুতরাং প্রিয় শিক্ষার্থী এই বিষয়গুলো তোমাদের খুব ছোট ছোট বিষয় নজরে রাখতে হবে বা এই ছোট ছোট বিষয়ের ওপর লক্ষ্য রাখতে হবে। আমাদের বর্তমানে কোম্পানি আইন 1994 সালের, অর্থাৎ বর্তমানে 1994 সালের কোম্পানি আইন মোতাবেক যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আজকের যে আমরা পাঠটি নিব সেই পাঠ বা আজকের এই ক্লাসটির যে শিখন ফলগুলো রয়েছে তা হচ্ছে, প্রথমেই যৌথ মূলধনী কোম্পানি কি তা তোমরা বলতে পারবে, শেয়ার সম্পর্কে তোমরা ধারণা ব্যাখ্যা করতে পারবে, প্রাইমারি শেয়ার বা প্রাথমিক শেয়ার যেটা সমহার, অধিহার এবং অবহারে ইস্যুকরণের হিসাব রক্ষণ প্রক্রিয়া সম্পর্কে লিখতে পারবে, শেয়ার ইস্যুকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যাসমূহের সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকে তাহলে আমরা চলে যাই আমাদের মূল টপিকসে। প্রথমেই আমরা বলবো যৌথ মূলধনী কি। আমি যৌথ মূলধনী কোম্পানি নিয়ে অলরেডি কিছু কথা বলে ফেলেছি, এখানে জাস্ট আমরা সংজ্ঞাটা দেখব, কারণ আমি তোমাদেরকে যেটা বলি যে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই হচ্ছে ম্যাথ, অর্থাৎ ম্যাথ ছাড়া সিকিউতে তোমাদের কোনো প্রশ্ন নেই, আর এমসিকিউ এর জন্য তোমাদের অবশ্যই থিওরি পড়তে হবে। আর তো আমি জানি যে যৌথ মূলধনী কোম্পানি তোমরা ম্যানেজমেন্টে পুরো একটা চ্যাপ্টার করেছো, সুতরাং এটা সম্বন্ধে তোমাদের খুব ডিটেলস ধারণা রয়েছে। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমি যৌথ মূলধনী কোম্পানি নিয়ে খুব বেশি কথা বলবো না, জাস্ট তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য যে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় যৌথভাবে মূলধন বিনিয়োগ করে যে আইনসম্মত ব্যবসায় গঠন করে তাকে যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি বলা হয়। অর্থাৎ বর্তমানে 1994 সালের কোম্পানি আইন মোতাবেক যে মানে আইনসম্মত বা ওই আইন অনুযায়ী নিবন্ধিত যে সকল কোম্পানিগুলো রয়েছে, কতিপয় ব্যক্তি অর্থাৎ দুইয়ের অধিক ব্যক্তি, সেটা পাবলিক লিমিটেডের ক্ষেত্রে 50 এবং তোমার প্রাইভেটের ক্ষেত্রে 50 এবং পাবলিকের ক্ষেত্রে অসীম, এই সদস্য সংখ্যা নিয়ে যে কোম্পানিটা গঠিত হয় সেটাকে আমরা বলছি যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি। আমাদের এই মানে চ্যাপ্টার যেটা রয়েছে সেটার মূল আলোচনা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি কিভাবে তাদের মূলধন সংগ্রহ করে, কারণ তাদের মূলধন বলেছি তারা মেইনলি তাদের গঠনই হয়েছে মানে মূলধন, ব্যাপক পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা পরিচালনা করার জন্য। তো তাদের মূলধন সংগ্রহের উপায় হচ্ছে শেয়ার ইস্যুকরণ। তো আমরা প্রথমেই শেয়ার নিয়ে একটু কথা বলবো। আমি খুব দ্রুত যাব প্রিয় শিক্ষার্থী, কারণ এই টপিকসগুলো তোমরা অনেকবার দেখেছো। শেয়ার কি আমি যদি তোমাদেরকে ক্লাসে বলতাম আমার মনে হয় তোমরা 100% স্টুডেন্ট শেয়ার এর সংজ্ঞা বলতে পারতে। তারপরে ওইখানে আমরা একটু দেখব যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে কতগুলো ক্ষুদ্র ও সমান, আই রিপিট প্রিয় শিক্ষার্থী, ক্ষুদ্র ও সমান, অবশ্যই সেটা শুধু ক্ষুদ্র ক্ষুদ্র নয়, ক্ষুদ্র এবং সমান অংশে বিভক্ত করা হয়। যৌথ মূলধনী কোম্পানির মূলধনের এই ক্ষুদ্র অংশকেই বলা হচ্ছে এক একটি শেয়ার। অর্থাৎ কোনো কোম্পানির অনুমোদিত মূলধন যদি 1 লক্ষ টাকা হয় আর সেটার প্রত্যেকটা শেয়ারের মূল্য যদি হয় 10 টাকা, তাহলে ওই কোম্পানির শেয়ারের সংখ্যা হবে 10,000। অর্থাৎ একটা কোম্পানির মূলধনকে সমান এবং ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, আর এই সমান এবং ক্ষুদ্র অংশই হলো শেয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা যাব শেয়ার ইস্যুকরণ। যৌথ মূলধনী কোম্পানি একটা প্রসেস বা একটা প্রক্রিয়ার মাধ্যমে মূলধন সংগ্রহ করে, আর এই মূলধন সংগ্রহ করার প্রসেস বা প্রক্রিয়াই হচ্ছে শেয়ার ইস্যুকরণ প্রক্রিয়া। শেয়ার ইস্যুকরণের মূল্য, প্রিয় শিক্ষার্থী, শেয়ার ইস্যুকরণের মূল্য সাধারণত 3টি হয়ে থাকে, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি সাধারণত 3 ধরনের মূল্যে শেয়ার ইস্যু করে থাকে। দেখো, সমহারে শেয়ার ইস্যুকরণ, অধিহারে ইস্যুকরণ, অবহারে ইস্যুকরণ। অর্থাৎ এই সমহার, অধিহার এবং অবহার এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিই প্রিয় শিক্ষার্থী। দেখো, প্রথমে আমরা যাব সমহারে শেয়ার ইস্যুকরণ। সমহারে শেয়ার ইস্যুকরণ বলতে শেয়ারের অভিহিত মূল্য বা লিখিত মূল্যে শেয়ার বিক্রয় করাকে বোঝায়। যেমন 100 টাকা অভিহিত মূল্যের শেয়ার 100 টাকা মূল্যে ইস্যু করা।
অর্থাৎ সমান সমান মূল্যে শেয়ার ইস্যু করা। একটা শেয়ারের মূল্য যদি 10 টাকা হয় তাহলে সেই শেয়ার 10 টাকায় যদি ইস্যু করার জন্য বাজারে বিজ্ঞাপন দেওয়া হয় তাহলে সেটাকে আমরা বলছি সমহারে ইস্যুকরণ। নামের সাথেই বোঝা যায় যে সমান হার, অর্থাৎ অভিহিত মূল্য এবং বিক্রয় মূল্য সমান। নেক্সট রয়েছে অধিহার বা প্রিমিয়ামে, অর্থাৎ অধিহার বলতে আমরা বা প্রিমিয়াম বলতে সাধারণত বুঝে থাকি বেশি মূল্যে। অধিহার বা প্রিমিয়াম বলতে আমরা বুঝে থাকি বেশি মূল্যে, অর্থাৎ দেখো শেয়ারের অভিহিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে শেয়ার বিলি করা হলে তাকে অধিহারে বা প্রিমিয়ামে শেয়ার ইস্যুকরণ বলে। অর্থাৎ 100 টাকা মূল্যের শেয়ার যখন 110 টাকা ইস্যু করা হলো তখন অতিরিক্ত যে 10 টাকা, এই 10 টাকা হচ্ছে অধিহার। প্রিয় শিক্ষার্থী, সাধারণত কিছু কিছু কোম্পানি রয়েছে যাদের বাজারে সুনাম অনেক বেশি, তাদের শেয়ারের চাহিদা বেশি। এই সকল কোম্পানিগুলো সাধারণত তাদের লিখিত মূল্য বা ফেস ভ্যালু থেকে তাদের সেলস ভ্যালুকে একটু বাড়িয়ে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করে। অর্থাৎ সুনাম বিশিষ্ট কোম্পানিগুলো অধিহারে শেয়ার ইস্যুকরণের জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে। এই অধিহারের সংখ্যা মানে এই অধিহার যে 10 টাকা বা 5 টাকা কত হবে সেটা কোম্পানির অনেক সময় সুনামের ওপরই ডিপেন্ড করে। তো এখানে যে একটা উদাহরণ দেওয়া আছে যে 100 টাকা মূল্যের শেয়ার 110 টাকা মূল্যে যদি ইস্যু করা হয় তাহলে এই 10 টাকা হচ্ছে অধিহার। এইটা হচ্ছে কোম্পানির মূলধন জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয় লক্ষ্য রাখো যে শেয়ার অধিহার হচ্ছে কোম্পানির মূলধন জাতীয় আয়। শেয়ার অধিহার হলো কোম্পানির মূলধন জাতীয় আয়। এই শেয়ার অধিহার উদ্ধৃতপত্রের দায়ের দিকে দেখানো হয়। এখান থেকে তোমাদের এমসিকিউর দুইটা প্রশ্ন কিন্তু অলরেডি আমি বলে দিতে পারি যে শেয়ার অধিহার কোম্পানির কি ধরনের দায়? মূলধন জাতীয় আয়। শেয়ার অধিহার কোম্পানির মূলধন জাতীয় আয়। যেহেতু এটা মূলধন জাতীয় আয়, এটা হচ্ছে উদ্ধৃতপত্রের কোন দিকে দেখানো হয়? উদ্ধৃতপত্রের বা ব্যালেন্স শিটের এটা দায়ের দিকে দেখানো হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা মনে রাখবো শেয়ার অধিহার হচ্ছে কোম্পানির একটি আয় এবং সেটা হচ্ছে মূলধন জাতীয় আয় এবং সেটা দেখানো হয় ব্যালেন্স শিটের দায়ের দিকে। এইবারে আমরা যাব অবহার বা বাট্টায় শেয়ার ইস্যুকরণ। বাট্টা সম্বন্ধে তোমরা জানো, অর্থাৎ কম মূল্যে, ডিসকাউন্ট। তো শেয়ারের অভিহিত মূল্য অপেক্ষা কম মূল্যে শেয়ার ইস্যু করা হলে তাকে অবহারে বা বাট্টায় শেয়ার ইস্যুকরণ বলা হয়। আমরা একটু আগে বলেছি যে সকল কোম্পানির রেপুটেশন বা গুডউইল অনেক বেশি, সেই সকল কোম্পানি যদি অধিহারে শেয়ার ইস্যু করে তাহলে তোমরা বুঝতেই পারছো যে অবহারে সাধারণত যে সকল কোম্পানির শেয়ারের ডিমান্ড কম, বাজারে যে সকল কোম্পানির শেয়ারের মূল্য পড়ে গেছে, যেগুলো বিক্রি হতে চাচ্ছে না, সেইগুলোকে সাধারণত বাট্টায় বা ডিসকাউন্টে বা অবহারে বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করা হয়। অর্থাৎ এখানে যেমন বলা আছে, দেখো 10 টাকা মূল্যের শেয়ার যদি 9 টাকায় ইস্যু করা হয় তাহলে এই যে 10 টাকা মূল্যের যেটা 10 টাকা ফেস ভ্যালু, সেটার হচ্ছে সেলস ভ্যালু যদি 9 টাকা হয় তাহলে এই যে 1 টাকা, এই 1 টাকা হচ্ছে প্রিয় শিক্ষার্থী অবহার, যেটা হচ্ছে কোম্পানির মূলধন জাতীয় ক্ষতি। এই শেয়ার অবহার হচ্ছে কোম্পানির মূলধন জাতীয় ক্ষতি। শেয়ার অবহার উদ্ধৃতপত্রের সম্পত্তির দিকে দেখানো হয়। শেয়ার অবহার কোম্পানির মানে ব্যালেন্স শিটের কোন দিকে দেখানো হয়? সম্পত্তির দিকে। আমরা একটু আগে দেখলাম যে অধিহার দেখানো হয় দায়ের দিকে আর অবহার দেখানো হয় সম্পত্তির দিকে। এখানে আরেকটা বিষয় তোমাদের লক্ষণীয়, দেখো আমি একটু হাইলাইট করে দিয়েছি যে শেয়ার অবহার হচ্ছে কোম্পানির মূলধন জাতীয় ক্ষতি। শেয়ার অবহার কোম্পানির মূলধন জাতীয় ক্ষতি আর শেয়ার অবহার দেখানো হয় ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে, অর্থাৎ সম্পত্তির দিকে। আরেকটা বিষয় এখানে খুব তোমাদের এমসিকিউতে এটা আসে, অবহারের সর্বোচ্চ হার সাধারণত 10%-এর বেশি হতে পারবে না। অবহারের সর্বোচ্চ হার সাধারণত 10%-এর বেশি হতে পারবে না। আমরা দেখলাম যে অধিহারের ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই, অর্থাৎ সেটার কোনো পার্সেন্টেজ উল্লেখ নেই, কিন্তু অবহারের ক্ষেত্রে সেটা অবশ্যই 10%-এর বেশি হতে পারবে না। অর্থাৎ একটা শেয়ারের মূল্য যদি 10 টাকা হয় তাহলে সেখানে 10% অর্থাৎ সর্বোচ্চ হতে পারবে 1 টাকা। যদি শেয়ারের মূল্য 100 টাকা হয় তাহলে সর্বোচ্চ অবহার হতে পারবে 10 টাকা, অর্থাৎ 10%-এর বেশি হওয়া বাঞ্ছনীয় না বা আইনসম্মত নয়। শেয়ার ইস্যু সংক্রান্ত যে লেনদেনগুলো রয়েছে তা কোম্পানির হিসাব বইতে আমরা কিভাবে লিখব? অর্থাৎ আমরা কোম্পানি এই শেয়ার ইস্যু সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেটা কিভাবে হিসাবভুক্তকরণ করবে? প্রথমেই করবে জার্নাল এন্ট্রিজ, অর্থাৎ শেয়ার যে বিক্রি করলো তার জন্য জার্নাল এন্ট্রিজগুলো দিবে। জার্নাল থেকে আমরা সেটাকে লেজারে ট্রান্সফার করব। লেজার সাধারণত এখানে একটাই হয়ে থাকে, সেটা ব্যাংক হিসাব অথবা নগদান হিসাব। আরেকটা হয়ে থাকে আর্থিক অবস্থার বিবরণী। তো প্রিয় শিক্ষার্থী, চলো এই বিষয়গুলো আমরা আরেকটু দেখে নিই। আমি জানি যে তোমরা এগুলো সবই জানো, তোমাদের প্রত্যেকটা বিষয়গুলো জানা, কারণ অনেকবার করে তোমরা অনেক দিন ধরে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের সাথে রয়েছো। আমার মনে হয় তোমরা ফার্স্ট পেপারই ভুলে গেছো, তোমাদের ফার্স্ট পেপার আরেকবার একটু দেখা উচিত। তো প্রিয় শিক্ষার্থী,
আমরা তারপরেও আরেকবার দেখে নিব একটু। দেখো শেয়ার ইস্যুকরণ হিসাবের বইতে লিপিবদ্ধ করার নিয়মাবলী। দেখো কোম্পানি তার ইস্যুকৃত শেয়ার মূলধনের টাকা একসাথে আদায় করতে পারে অথবা কয়েকটি কিস্তিতে আদায় করতে পারে। এটা সাধারণত আমরা এখন বলবো না, কারণ বাংলাদেশে সাধারণত বর্তমানে শেয়ারের মূল্য এক কিস্তিতেই আদায় করা হয়ে থাকে। এখানে আর আগে তলব করা হতো, ফার্স্ট কল সেকেন্ড কল এগুলো ছিল, বর্তমানে এগুলো নেই। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা দেখব যে সমহারে যদি ইস্যু করি আমরা, তখন আমরা কিভাবে জার্নালগুলোকে বা কিভাবে জার্নালাইজ করব, সেগুলোকে কিভাবে হিসাবভুক্তকরণ করব। প্রথমেই যখন শেয়ার আবেদনের টাকা আমরা পাবো, তখন আমরা আবেদনের টাকা পাবো, আমরা অবশ্যই টাকা তো ব্যাংকের মাধ্যমে নেব, এই জন্য ব্যাংক হিসাবকে আমরা ডেবিট করব। আর শেয়ার আবেদনকে আমরা ক্রেডিট করব। যখন আমরা শেয়ার আবেদনের টাকা পাবো, তখন আমরা ডেবিট করব কাকে? ব্যাংক হিসাবকে। অর্থাৎ আমাদের ব্যাংক হিসাব অবশ্যই বেড়ে যাবে। আর শেয়ার আবেদনকে ক্রেডিট করব। টাকার পরিমাণ হচ্ছে প্রাপ্ত আবেদনের সংখ্যা গুণ আদায়কৃত পূর্ণ মূল্য, অর্থাৎ যত টাকায় শেয়ারের মূল্য আমরা পেয়েছি এবং যতগুলো আবেদনের টাকা পেয়েছি সেটা দ্বারা গুণ করলেই আমরা টাকার পরিমাণ পেয়ে যাব। নেক্সট হচ্ছে প্রাপ্ত অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করার জন্য আমাদেরকে একটা জার্নাল এন্ট্রিজ দিতে হবে। অর্থাৎ আমরা প্রথমে তো শেয়ার আবেদনের টাকা ব্যাংকে নিয়ে নিলাম, কিন্তু সেটাকে আমাদের ক্যাপিটালাইজেশন করতে হবে। ক্যাপিটালাইজেশন করার জন্য আমরা যে জার্নালটা দিব, শেয়ার আবেদনকে আমরা ডেবিট করব আর আমরা শেয়ার মূলধনকে ক্রেডিট করব। তাহলে ওইখানে আমরা ফার্স্ট জার্নালে শেয়ার আবেদনকে ক্রেডিট করেছিলাম, এখন শেয়ার আবেদনকে ডেবিট করলাম। তাহলে আমাদের শেয়ার আবেদন কি হলো? কেটে গেল, আমাদের শেয়ার মূলধন ক্রেডিট থেকে গেল। টাকার পরিমাণে এখানে একটা বিষয় প্রিয় শিক্ষার্থী, দেখো ইস্যুকৃত শেয়ার সংখ্যা, ইস্যুকৃত শেয়ার সংখ্যা গুণ আদায়কৃত পূর্ণ মূল্য। অবশ্যই এখানে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা দিতে হবে, প্রাপ্ত আবেদনের সংখ্যা দেওয়া যাবে না। আমি আবারও রিপিট করছি, এখানে দিতে হবে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা। নেক্সট, আমরা অতিরিক্ত যে আবেদন যদি পেয়ে থাকি, তাহলে সেই অতিরিক্ত আবেদনের জন্য আমরা সেটাকে কি করব? টাকা ফেরত দিয়ে দেব। শেয়ার আবেদনকে ডেবিট করব আর ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। অর্থাৎ আমরা ব্যাংকে যখন টাকা নিয়েছিলাম ব্যাংকে ডেবিট করেছিলাম, এখন আমরা অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করব। এই জন্য আমরা কি করব? ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। টাকার পরিমাণ অতিরিক্ত যে আবেদনের সংখ্যা এবং আদায়কৃত পূর্ণ মূল্য গুণ করলে আমরা টাকার পরিমাণ পেয়ে যাব। অধিহারে ইস্যুর ক্ষেত্রে শুধু একটা জার্নাল চেঞ্জ হবে প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে সেকেন্ড জার্নাল। অর্থাৎ ক্যাপিটালাইজেশন করার জন্য, শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করার জন্য এই জার্নালটা চেঞ্জ হবে। দেখো শেয়ার আবেদনকে ডেবিট করেছি, শেয়ার মূলধনকে ক্রেডিট করেছি। এখানে আরও একটা আমাদের হিসাব ক্রেডিট হবে, সেটা হচ্ছে শেয়ার অধিহার হিসাব। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট হবে। আমরা বলেছিলাম যে শেয়ার অধিহার হচ্ছে মূলধন জাতীয় আয়, সুতরাং এই হিসাবকে আমাদের ক্রেডিট করতে হবে যদি আমাদের শেয়ারের সঙ্গে কোনো অধিহার থাকে। টাকার পরিমাণ আমরা ম্যাথ করার সময় দেখব। নেক্সট হচ্ছে অবহারে ইস্যুর ক্ষেত্রেও সেকেন্ড জার্নাল চেঞ্জ হবে। শেয়ার আবেদন ডেবিট হবে, শেয়ার অবহার ডেবিট হবে। আমরা বলেছিলাম শেয়ার অবহার হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি, আর যেহেতু এটা ক্ষতি সেহেতু এটা অবশ্যই ডেবিট সাইডে হবে, এটা তোমরা জানো যে অ্যাকাউন্টিংয়ের রুলস। নেক্সট হচ্ছে শেয়ার মূলধন হিসাবকে আমরা ক্রেডিট করব। এই দুইটা জার্নালই শুধু অধিহার এবং অবহারের ক্ষেত্রে চেঞ্জ হবে। নেক্সট আমাদের একটাই জার্নাল, মানে জার্নাল থেকে লেজার করতে হয়, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। এবং যে স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা যে স্ট্রাকচারটা আমি এখানে দিয়ে দিয়েছি সেম টু সেম স্ট্রাকচারই হয়ে থাকে যদি সেখানে কোনো এক্সট্রা খরচ না থাকে। আর্থিক অবস্থার বিবরণী প্রথমে আমরা দায় দিয়ে দিয়েছি। দেখো এখানে অনুমোদিত মূলধন দেখানো রয়েছে, ইস্যুকৃত মূলধন এবং বিলিকৃত এবং আদায়কৃত মূলধন এবং শেয়ার অধিহার। সাধারণত আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের মধ্যে এই কয়টা এন্ট্রি ইনক্লুড হয়ে থাকে, এর চেয়ে বেশি কিছু নেই। সম্পত্তি সমূহের মধ্যে ব্যাংক জমার উদ্বৃত্ত এবং কিছু অবলোকনযোগ্য ব্যয় থাকে, যেটাকে আমরা বলি শেয়ার অবহার, শেয়ার অবলেখকের কমিশন এবং প্রাথমিক খরচ, এই জাতীয় কিছু অবলোকনযোগ্য ব্যয় থাকে। যদি এই ব্যয়গুলো আমাদের অঙ্কে ইনক্লুডেড থাকে তাহলে আমাদের সম্পত্তি সাইডে এগুলো চলে আসবে। এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর নমুনা। আমি এখনই তোমাদেরকে একটা অঙ্ক করাবো, তাহলে তোমরা আরও ডিটেলস বুঝতে পারবে। আর তোমরা এমনিতেও বুঝতে পারছো, কেননা তোমাদের এই চ্যাপ্টার আমি তো বললাম তৃতীয়বারের মতো রিপিটেশন হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, অনুমোদিত মূলধন এগুলো নিয়ে আমি খুব কথা বলবো না তোমাদের সাথে। ইস্যুকৃত মূলধন এগুলো তোমরা জানো। আমি জাস্ট এইখানে একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শেয়ার অবলেখকের দস্তুরি বা কমিশন। এটা নিয়ে আমি একটু কথা বলবো। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণত অপর কোনো কোম্পানির ইস্যুকৃত শেয়ার বা ঋণপত্র বিক্রয় করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে থাকে। এটা হতে পারে এককভাবে কোনো ব্যক্তি কিংবা হতে পারে কোনো প্রতিষ্ঠান। এরা কি করে? কোনো কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে থাকে এবং এই দায়িত্ব গ্রহণের সাথে সাথে তারা এটাও বলে থাকে বা এই মর্মে চুক্তিবদ্ধ হয়, যদি এই শেয়ারগুলো বিক্রয় করা সম্ভব না হয়
তখন তারা নিজেরাই প্রয়োজনীয় সংখ্যক শেয়ার বা ঋণপত্র কিনতে রাজি থাকে। এরকম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় শেয়ার অবলেখক। আমি আবারও বলছি, কিছু একক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান, সাধারণত প্রতিষ্ঠানই হয়ে থাকে, এরা একটা কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রি করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে থাকে এবং তারা এটাও চুক্তিবদ্ধ হয় যে এই বিক্রি করার সঙ্গে সঙ্গে তারা যদি বিক্রি করতে সমর্থ না হয়, অর্থাৎ কিছু সংখ্যক শেয়ার বা ঋণপত্র যদি তারা বিক্রি করতে না পারে, তাহলে সেগুলো তারা নিজেরাই ক্রয় করে নিবে। এই ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয়ে থাকে অবলেখক। আইনের বিধান মোতাবেক তাদের কে যে প্রদেয় যে কমিশনটা রয়েছে এবং তারা কমিশনের বিনিময়ে কাজ করে, এই কমিশনকে বলা হয় অবলেখকের দস্তুরি বা অবলেখকের কমিশন। সাধারণত এটা ব্যাংকের মাধ্যমেই পেইড করা হয়ে থাকে। এই জন্য এটার জন্য আমরা একটা জার্নাল দিয়ে থাকি, সেটা হচ্ছে কি শেয়ার অবলেখকের দস্তুরি হিসাব বা শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট করি, এবং যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে পেইড করি তখন আমাদের ব্যাংক হিসাব কমে যায়, সুতরাং আমরা ব্যাংকে ক্রেডিট করে থাকি। এছাড়াও আমাদের কিছু প্রাথমিক খরচ থাকলে আমাদের এখানে কিছু জার্নাল আসে। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা চলে যাব একটা গাণিতিক সমস্যার সমাধান করব। আর এই গাণিতিক সমস্যার সমাধানের সঙ্গে সঙ্গে তোমাদের এতক্ষণ যে আমি থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো আমাদের আরও একবার সুন্দর করে আলোচনা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যে নিহারিকা কোম্পানি, যেটার 5 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়, যার প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা। আমি দেখছি যে নিহারিকা কোম্পানি 5 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত, যার প্রতিটি শেয়ারের মূল্য কত? 10 টাকা। এবং কোম্পানির নিবন্ধিত শেয়ারের 80% শেয়ার, কোম্পানির নিবন্ধিত শেয়ারের কত পার্সেন্ট? 80% শেয়ার 20% অধিহারে বিলি করার উদ্দেশ্যে ইস্যু করলো। এই ইস্যুকৃত শেয়ারের 130% আবেদন পেল এবং পরবর্তীতে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করে ইস্যুকৃত শেয়ারগুলো বন্টন করা হলো। শেয়ার ইস্যু সংক্রান্ত আইনি খরচ নির্বাহ করা হলো 20,000 টাকা। আমাদের ক নম্বরে যেটা বলা হয়েছে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, শেয়ার আবেদনের প্রাপ্ত অতিরিক্ত টাকার পরিমাণ নির্ণয় করো। শেয়ার আবেদনে প্রাপ্ত অতিরিক্ত টাকার পরিমাণ নির্ণয় করো। আমরা বোর্ডে চলে যাব প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো। প্রথমে আমরা দেখব যে শেয়ার আবেদনের প্রাপ্ত, যেটা আমাদের ক নাম্বার করব আমরা। এই ক নাম্বার প্রশ্নের আনসার দেওয়ার পূর্বে আমরা কিছু বিষয় এখানে দেখে নিতে চাই যে নিহারিকা কোম্পানির মোট অনুমোদিত মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা, যার প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে নিবন্ধিত বা অনুমোদিত শেয়ার সংখ্যা কত। আমরা প্রথমেই বের করে নিব অনুমোদিত শেয়ার সংখ্যা। অনুমোদিত শেয়ার সংখ্যা, অনুমোদিত শেয়ার সংখ্যা আমরা প্রথমে বের করে নিব। আমাদের অনুমোদিত যে মূলধন রয়েছে, অর্থাৎ অনুমোদিত মূলধনকে শেয়ারের মূল্য দ্বারা যদি ভাগ করি, অনুমোদিত মূলধন রয়েছে 5 লক্ষ টাকা। এটাকে যদি আমরা প্রতিটি শেয়ারের মূল্য, অর্থাৎ এখানে তোমরা লিখে দিতে পারো যে অনুমোদিত মূলধন ডিভাইডেড কি প্রতি শেয়ারের মূল্য, অনুমোদিত মূলধন ডিভাইডেড প্রতি শেয়ারের মূল্য, এটা যদি তোমরা লিখে দাও তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তো এইখানে আমাদের তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, টোটাল 50,000 শেয়ার, টোটাল শেয়ার হচ্ছে 50,000, অনুমোদিত শেয়ার সংখ্যা হচ্ছে 50,000 অনুমোদিত শেয়ার সংখ্যা। আর এই অনুমোদিত শেয়ারের মধ্যে আবেদন কি বলেছে, কোম্পানি নিবন্ধিত শেয়ারের 80% শেয়ার 20% অধিহারে বিলি করার উদ্দেশ্যে ইস্যু করলো। তাহলে ইস্যুকৃত শেয়ার কত প্রিয় শিক্ষার্থী? ইস্যুকৃত শেয়ার হচ্ছে অনুমোদিত শেয়ারের 80%, অনুমোদিত শেয়ারের 80%, অনুমোদিত শেয়ার 50,000 হলে এটার 80% হচ্ছে ইস্যুকৃত শেয়ার, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে 50 40,000 শেয়ার হচ্ছে ইস্যুকৃত শেয়ার। ইস্যুকৃত শেয়ার 40,000। নেক্সট আমরা বলছি যে আবেদন পেয়েছি আমরা 130, অর্থাৎ 130%। আমাদের কোম্পানির রেপুটেশন অনেক বেশি, তাহলে প্রাপ্ত আবেদনের সংখ্যা, প্রাপ্ত আবেদনের সংখ্যা, প্রাপ্ত আবেদনের সংখ্যা কত আমাদের? 40,000
130%, অর্থাৎ 40,000 তো আছে, 3 4 12, টোটাল হচ্ছে 52,000 শেয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে বলে দিতে পারি যে অতিরিক্ত কত আবেদন পেয়েছি আমরা। অতিরিক্ত আবেদন পেয়েছি আমরা, টোটাল আমরা ইস্যু করতে চেয়েছিলাম 40,000, আমরা পেয়েছি 52,000। দ্যাট মিনস আমাদের অতিরিক্ত এসেছে 12,000 শেয়ার। অতিরিক্ত হচ্ছে 12,000 শেয়ার। এখন আমরা যাব শেয়ারের মূল্য। আমাদের শেয়ার প্রতি অধিহার কত? শেয়ার প্রতি অধিহার আমরা দেখছি যে 20% অধিহারে শেয়ার প্রতি অধিহার। এই শেয়ার প্রতি অধিহার হচ্ছে আমাদের শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা আর অধিহার হচ্ছে 20%, অর্থাৎ 2 টাকা। তাহলে অধিহার সহ শেয়ারের মূল্য কত? প্রিয় শিক্ষার্থী, আমি খুব ভেঙে ভেঙে করছি তোমাদের বোঝার সুবিধার্থে। অধিহার এগুলো সবসময় মুখে মুখে হিসাব করে নেওয়া যায়, তোমরা মুখে মুখে হিসাব করে নিয়েও শর্টকাটে করে নিতে পারো, কিন্তু আমি এখানে প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি কারণ তোমরা যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে অধিহার সহ শেয়ারের মূল্য, অধিহার সহ শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা যোগ 2 টাকা, অর্থাৎ 12 টাকা। অধিহার সহ শেয়ারের মূল্য 12 টাকা। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য রাখো আমাদের অনুমোদিত শেয়ার হচ্ছে 50,000। আমাদের ইস্যুকৃত শেয়ার, অর্থাৎ আমরা বিক্রয়ের জন্য বাজারে বিজ্ঞাপন প্রচার করেছি যে আমরা 40,000 শেয়ার বিক্রয় করতে চাই। আমাদের 40,000 শেয়ার বিক্রয়ের এগেনস্টে আমরা শেয়ারের আবেদন পেয়েছি 52,000, আমরা অতিরিক্ত আবেদন পেয়েছি 12,000। আমাদের শেয়ার প্রতি অধিহার 2 টাকা, অধিহার সহ শেয়ারের মূল্য 12 টাকা। তাহলে এখন তোমাদেরকে যদি আমাদের ক নম্বরে যেটা বলা রয়েছে প্রিয় শিক্ষার্থী, শেয়ার আবেদনের প্রাপ্ত অতিরিক্ত টাকার পরিমাণ নির্ণয় করো, তোমরা খুব অনায়াসেই বলে দিতে পারছো যে শেয়ার আবেদনে অতিরিক্ত টাকার পরিমাণ, শেয়ার আবেদনে, আমি এটা ওপরে লিখি তোমাদের দেখতে সুবিধা হবে। শেয়ার আবেদনে অতিরিক্ত টাকার পরিমাণ, আমাদের অতিরিক্ত শেয়ার তোমরা একটু মনে রাখবে, অতিরিক্ত শেয়ার ছিল 12,000। তাহলে শেয়ার আবেদনে প্রাপ্ত অতিরিক্ত টাকা টোটাল আমাদের অতিরিক্ত শেয়ার ছিল 12,000 আর আমরা টাকা পেয়েছি 12 টাকা করে পার শেয়ার, অধিহার সহ টাকা পেয়েছি আমরা 12 টাকা করে। দ্যাট মিনস 12 12 1,44,000, 1,44,000 এই টাকাটা আমরা পেয়েছি। আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার হয়ে গেছে, অর্থাৎ আমাদের ক নাম্বার হচ্ছে 2 মার্কের প্রশ্ন এটা। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের সিকিউতে 3টা প্রশ্ন থাকে, ক, খ এবং গ। ক এর জন্য তোমাদের অবশ্যই সেটা 2 মার্ক মাত্র, কিন্তু 2 মার্কের জন্য আমরা খুব ডিটেলসে ভেঙে ভেঙে করেছি, এটা তোমরা খুব শর্টকাটেও করে নিতে পারবে, কারণ আমি যে অনুমোদিত শেয়ার বা ইস্যুকৃত শেয়ার বা অতিরিক্ত আবেদন এগুলো তোমরা মুখে মুখে হিসাব করে নিতে পারবে। নেক্সট আমরা চলে যাব আমাদের খ নাম্বারে। খ নাম্বারে প্রিয় শিক্ষার্থী বলা রয়েছে যে কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও, অর্থাৎ আমাদের যে শেয়ার ইস্যুকরণ সংক্রান্ত যে জার্নালগুলো আমরা দেখলাম সেই জার্নাল দিতে বলা রয়েছে এখানে। আমরা জাস্ট জার্নালগুলো একটু দেখব। আমি জানি খুব ইজি একটা অঙ্ক এবং তোমরা খুব এই অঙ্কগুলো খুব পারবে, না করে দিলেও পারবে, তারপরেও আমরা আরেকবার একটু দেখে নিব যে আমাদের মনে আছে কিনা। খ নাম্বার আমাদের প্রথমেই শিরোনাম দিব আমরা কি, নিহারিকা। নিহারিকা কোম্পানি, নিহারিকা কোম্পানির জাবেদা। আমরা প্রথমে একটা জাবেদার ঘর টেনে নিতে চাই। তোমরা জানো জাবেদার ছক আমাদের যারা রয়েছে, আমরা প্রথমেই দিব কি, তারিখ, তারপর দিব কি, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমেই লিখব তারিখ, নেক্সট হচ্ছে বিবরণ, তারপরে লিখব খতিয়ান পৃষ্ঠা, তারপরে লিখব ডেবিট টাকা, আর এটা আমাদের ক্রেডিট টাকা। এই তো
আমাদের এখানে তারিখের ঘর না হলেও চলে, কারণ আমরা শেয়ার ইস্যু সংক্রান্ত গুলোতে তারিখ সাধারণত ইউজ হয় না। আমাদের যদি কোনো অঙ্কে তারিখ দেওয়া থাকে প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ তারিখ বাই তারিখ যদি শেয়ার ইস্যু সংক্রান্ত এন্ট্রিসগুলো থাকে তাহলে আমরা তারিখ উল্লেখ করব, নতুবা আমাদের তারিখের ঘরে কিছু দিতে হবে না। প্রথমে আমরা দেখব যে আমরা শেয়ার আবেদনের টাকা পেলাম। আমরা শেয়ার আবেদনের টাকা যখন পাবো তখন অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা পাবো। আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করে নিব, ব্যাংক হিসাবকে ডেবিট করব। তারপরে আমরা প্রথমে ব্যাংক হিসাবকে ডেবিট করব, নেক্সট আমরা ক্রেডিট করব শেয়ার আবেদন। এখন আমরা আবেদনে কত পেয়েছি প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য রাখো, আমরা যে প্রথম 1 নাম্বার কতে আমরা যখন করেছিলাম তখন আমরা বলেছিলাম যে আবেদন পেয়েছি আমরা ইস্যু করতে চেয়েছি 40,000 শেয়ার, কিন্তু আমরা আবেদন পেয়েছি কত 52,000। 52,000 কত টাকা করে পেয়েছি 12 টাকা করে। 52,000 শেয়ার পেয়েছি 12 টাকা করে। 52,000 12 টাকা, দ্যাট মিনস 6,24,000। 6,24,000। আমি ব্যাখ্যা দিলাম না প্রিয় শিক্ষার্থী, এখানে যদি তোমরা ব্যাখ্যা লিখতে চাও তাহলে অবশ্যই লিখতে পারবে যে 52,000 শেয়ারের অধিহার সহ 12 টাকা করে শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। নেক্সট আমরা এটা টাকাটাকে কি করব, টাকাটাকে আমরা ক্যাপিটালাইজেশন করব বা মূলধন হিসাবে স্থানান্তর করব। মূলধন হিসাবে স্থানান্তর করার জন্য আমরা শেয়ার আবেদনকে ডেবিট করব, শেয়ার আবেদনকে ডেবিট করব। ক্রেডিট করব কাকে, ক্রেডিট করব আমরা শেয়ার মূলধনকে এবং শেয়ার অধিহারকে। শেয়ার মূলধন এবং শেয়ার অধিহার। এখন এখানে আমি একটা প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি প্রথমেই যখন জার্নালগুলো দেখাচ্ছিলাম বলেছিলাম যে এখানে আমরা কাজ করব ইস্যুকৃত যে শেয়ারের সংখ্যা, ইস্যুকৃত শেয়ারের সংখ্যা নিয়ে। আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যা হচ্ছে 40,000, অর্থাৎ আমাদের নিবন্ধিত ছিল 50,000, কিন্তু আমরা তার 80% অর্থাৎ 80% করতে চেয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে এই 40,000 নিয়ে আমরা এখানে কাজ করব। 40,000 আবেদনে পেয়েছি আমরা 12 টাকা করে, 4 12 48 অর্থাৎ 4,80,000। এখানেও আমরা কাজ করব 40,000কে। এই 40,000কে আমরা মূলধনে দিব ফেস ভ্যালুতে, মূলধনে দিব প্রিয় শিক্ষার্থী ফেস ভ্যালু, দ্যাট মিনস 10 টাকা, দ্যাট মিনস 10 টাকা, তাহলে হচ্ছে 4 লক্ষ। অধিহারে দিব আমরা কয় টাকা অধিহার আমাদের পার শেয়ার অধিহার হচ্ছে 2 টাকা, অর্থাৎ 80। 40,000 শেয়ার 2 টাকা করে। তাহলে দেখো আমাদের ডেবিট সাইডে 4,80,000 আর ক্রেডিট সাইডে 4,80,000। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো, এখানে শেয়ার আবেদন পেয়েছিলাম 52,000, এখানে শেয়ার আবেদনকে ডেবিট করলাম কত 40,000, দ্যাট মিনস 12,000 শেয়ার নিয়ে আমরা এখনো কাজ করিনি। এই 12,000 শেয়ার আমাদের অতিরিক্ত। এই অতিরিক্ত আবেদনের টাকাটা আমরা কি করব, ফেরত দিয়ে দিব। কিসের মাধ্যমে ফেরত দিব, ব্যাংকের মাধ্যমে। তাহলে শেয়ার আবেদনকে ডেবিট করব আর ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। এখানে তাহলে কত 12,000 শেয়ার, 12,000 শেয়ার নিয়েছিলাম কত করে, মানে যত টাকায় নিয়েছিলাম আমাদেরকে ঠিক তত টাকায় ফেরত দিতে হবে। আমরা নিয়েছিলাম 12,000 টাকা, মানে 12,000 শেয়ার, পার শেয়ার 12 টাকা করে, আমরা ফেরতও দিব 12 টাকা করে, 1,44,000। এই অ্যামাউন্টটা আমরা অবশ্য কতে নিয়ে মানে বের করেছি, আমাদের করণীয় ক যেটাতে ছিল সেখানে আমরা এই অ্যামাউন্টটা বের করেছি। নেক্সট এই হচ্ছে আমাদের শেয়ার ইস্যু সংক্রান্ত জার্নালগুলো রয়েছে। কিন্তু প্রিয় শিক্ষার্থী আমাদের অঙ্ক যদি তোমরা লক্ষ্য করো তাহলে অঙ্কে দেখবা যে আইনি খরচ রয়েছে, আর এই আইনি খরচ হচ্ছে 20,000 টাকা। এই আইনি খরচটাও আমরা ব্যাংকের মাধ্যমে পেইড করে থাকি। তো খরচ যেহেতু সেহেতু আমরা আইন খরচকে ডেবিট করে নিব আর ব্যাংক হিসাবকে ক্রেডিট করে নিব 20,000 টাকা। এই হচ্ছে আমাদের জার্নাল। প্রিয় শিক্ষার্থী আমাদের খ নাম্বার করণীয় শেষ। এইটুকু যদি করতে পারি তাহলে আমরা 4 মার্কস পেয়ে যাব। আমাদের অর্থাৎ কতে শুধু অতিরিক্ত আবেদনের টাকা বের করতে বলেছিল আর খতে বলেছে আমাদেরকে জার্নাল এন্ট্রিজগুলো দিতে। এখন আমাদের যেটা গ বলা আছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে গিয়ে প্রিয় শিক্ষার্থী আমাদেরকে ব্যাংক হিসাব যে লেজার রয়েছে সেই ব্যাংক হিসাবের লেজারটা আমাদেরকে করে নিতে হবে। অর্থাৎ এখানে ব্যাংক সংশ্লিষ্ট যে ট্রানজেকশনগুলো রয়েছে, 1 নাম্বার ট্রানজেকশন, আমাদের 3 নাম্বার ট্রানজেকশন এবং
4 নাম্বার ট্রানজ্যাকশন। এই তিনটা যে জার্নাল এন্ট্রিজ রয়েছে, এই তিনটা জার্নাল এন্ট্রিজ গুলোকে থেকে আমরা একটা লেজার অ্যাকাউন্ট তৈরি করে নিব, জাস্ট আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার সুবিধার্থে। তোমরা যদি পরীক্ষার সময়, আমি তোমাদেরকে বলে রাখলাম যে পরীক্ষার সময় যদি আমাদেরকে ব্যাংক হিসাব করতে না বলা হয়, অর্থাৎ আমাদের কাছে ব্যাংক হিসাব যদি না চেয়ে থাকে, জাস্ট আমরা মুখে মুখে ব্যাংক হিসাবটা ক্যালকুলেট করে নিব। ডেবিট আর ক্রেডিট যোগ বিয়োগ করেই আমরা ব্যাংকের উদ্বৃত্তটা বের করে নিব, নিয়ে সেটা আর্থিক অবস্থার বিবরণীতে বসিয়ে দিব। কারণ আমাদের হাতে সময় তো কম থাকবে পরীক্ষার হলে, সেই ক্ষেত্রে আমাদের যদি ব্যাংক হিসাব করতে না বলা হয় তাহলে আমরা ব্যাংক হিসাব খাতা কলমে করার কোনো প্রয়োজন নেই, তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিবে। আর যদি তোমার মনে হয় যে আমার হাতে হিউজ পরিমাণ টাইম আছে, আমি করে দিতে পারবো, সেই ক্ষেত্রে তুমি করে দিতেই পারো, সমস্যা নেই, করে দিলে সমস্যা নেই। আমরা যাব গতে। গতে যাওয়ার আগে আমরা কি করব? গতে যাওয়ার আগে আমরা ব্যাংক হিসাবটা তৈরি করে নিব। ব্যাংক হিসাব আমাদের যেটা বর্তমানে চলমান জের শখ, যেটা তোমরা জানো, সেটাই করছি। তারিখ কি হয়? বিবরণ, জাবেদা পৃষ্ঠা। এই ঘরটা আমরা একটু, এইখানে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর এটা হচ্ছে উদ্বৃত্ত। এই তো ডেবিট টাকা। ব্যাংক হিসাব সাধারণত খুব ছোট, এখানে ক্রেডিট টাকা এত বড় ছকের প্রয়োজন ছিল না। এটা হচ্ছে উদ্বৃত্ত অর্থাৎ ব্যালেন্স, এই পাশে ডেবিট ব্যালেন্স, এই পাশে ক্রেডিট ব্যালেন্স। আমাদের যতদূর মনে পড়ে, আমরা যখন জার্নাল করেছিলাম, সেই জার্নালের সময় প্রিয় শিক্ষার্থী আমরা লক্ষ্য করলে তোমাদের মনে আছে, আমরা প্রথমে শেয়ার আবেদনের টাকা পেয়েছিলাম ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ সেখানে আমরা ব্যাংক হিসাবকে কি করেছিলাম? ডেবিট করেছিলাম। তাহলে শেয়ার আবেদন দ্বারা ব্যাংক হিসাবকে ডেবিট করেছিলাম। শেয়ার আবেদন দ্বারা ব্যাংক হিসাবকে ডেবিট করেছিলাম কত? 6,24,000 টাকা। উদ্বৃত্তর ঘরেও 6,24,000 টাকা। নেক্সট আমরা আরেকটা কি কাজ করেছিলাম? ব্যাংক হিসাবকে ক্রেডিট করেছিলাম। 12,000 শেয়ারের টাকা আমরা ফেরত দিয়েছিলাম। ফেরত দেওয়ার জন্য আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট করেছিলাম কি দ্বারা? সেটাও কিন্তু শেয়ার আবেদন দ্বারা ব্যাংক হিসাবকে ক্রেডিট করেছিলাম। শেয়ার আবেদন দ্বারা ব্যাংক হিসাবকে ক্রেডিট করেছিলাম কত? 1,44,000 টাকা। 1,44,000 টাকা। নেক্সট আমরা আরেকটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করেছিলাম আরেকটা কাজে, সেটা হচ্ছে আমরা আইনি খরচ। এখানে তাহলে আমাদের কত ডেবিট ব্যালেন্স থাকছে? 4,80,000 টাকা। 4,80,000 টাকা আমাদের ডেবিট ব্যালেন্স থাকছে। আমাদের নেক্সট আরেকটা এন্ট্রি ছিল প্রিয় শিক্ষার্থী, আইনি খরচ। আইন খরচ দ্বারা আমরা ব্যাংক হিসাবকে কি করেছিলাম? ক্রেডিট করেছিলাম। কত টাকা? 20,000 টাকা। তাহলে আমাদের ডেবিট ব্যালেন্স থাকছে কত? 4,60,000 টাকা। লক্ষ্য রাখো, অর্থাৎ আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে 4,60,000 টাকা। আমরা মনে রাখবো যে আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে 4,60,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এইবারে আমরা যাব ব্যালেন্স শিটে। সবচেয়ে ইজি, আমি তোমাদেরকে আবারও বলবো প্রিয় শিক্ষার্থী, যে তোমরা এই চ্যাপ্টারটার প্রিপারেশন খুব ভালোভাবে নিবে, কারণ এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো খুব ইজি এবং প্রত্যেকটা ম্যাথের স্ট্রাকচার প্রায় এক। অর্থাৎ যদি ব্যাংক হিসাব বলো বা ব্যালেন্স শিট বলো কিংবা জার্নাল বলো, যদি শুধু তুমি টাকার অ্যামাউন্টগুলো ক্যালকুলেট করতে পারো তাহলে একদম সেম জার্নাল, সেম লেজার, সেম ব্যালেন্স শিট। আমরা যাব ব্যালেন্স শিটে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, এটা আমরা জাস্ট চলমানি করব, আমরা টি ছকে যাব না। অর্থাৎ আমরা টাকার ঘর দিব আর এইখানে দিব বিবরণ। টাকার ঘর আমি দুটো দিলাম। প্রথমেই আমরা যাব দায় সমূহ।
এখানে প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে একটা কোম্পানির ব্যালেন্স শিট সেই কোম্পানিটির দর্পণ স্বরূপ, অর্থাৎ সেই কোম্পানির ব্যালেন্স শিট দেখে সেই কোম্পানির সকল ডিটেলস যেন বলা যায়। এই জন্যই ব্যালেন্স শিটে তুমি কোম্পানির কত টাকা অনুমোদিত মূলধন বা কত টাকায় তুমি কোম্পানিটি নিবন্ধিত রয়েছে, ইস্যুকৃত কত, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ডিটেলসে তোমাকে দেখাতে হবে। এটা দেখানোর জন্যই আমাদের কিছু স্ট্রাকচার রয়েছে। আমরা প্রথমেই দেখাবো অনুমোদিত মূলধন। প্রথমে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন কত আমাদের? টোটাল 50,000 শেয়ার আমরা বললাম, 50,000 শেয়ার 10 টাকা করে, 10 টাকা করে, অর্থাৎ 5 লক্ষ টাকা। একেবারে আমরা এখানে দিয়ে এটাকে 2 টান দিয়ে ক্লোজ করে দিলাম, অর্থাৎ আমরা ব্যালেন্স শিট দেখে বুঝতে পারবো যে নিহারিকা যে কোম্পানি, সেই নিহারিকা কোম্পানির অনুমোদিত মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা। এবার আমরা দিব ইস্যুকৃত। এখানে একটা কথা, যদি তোমাদের ইস্যুকৃত, বিলিকৃত এবং আদায়কৃত মূলধন একই হয় তাহলে তোমরা একসঙ্গে দিয়ে দিবা। আমিও আমার যেহেতু সেম, সুতরাং আমি বলে দিতে পারি ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন একসঙ্গে দিয়ে দিলাম। তোমরা আলাদা করে দিলেও সমস্যা নেই। ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন হচ্ছে তোমাদের কত? 40,000 শেয়ার। 40,000 শেয়ার কত টাকা করে? 10 টাকা করে। 40,000 শেয়ার 10 টাকা করে, অর্থাৎ কত? 4 লক্ষ। 40,000 শেয়ার 10 টাকা করে। তোমাদের মনে আছে প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু অধিহার রয়েছে। আমরা বলেছিলাম যে অধিহার হচ্ছে কোম্পানির কি অবশ্যই দায়ের দিকে দেখানো হয়, তাহলে শেয়ার অধিহার। শেয়ার অধিহার কত? শেয়ার অধিহার ছিল আমাদের 40,000 শেয়ার, পার শেয়ার 2 টাকা করে, অর্থাৎ 80,000। তাহলে 4 লক্ষ, আর কোনো দায় এই কোম্পানির নেই। 4,80,000 2 টান দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। নেক্সট আমরা কি করব? সম্পদ সমূহ দেখাবো। এই কোম্পানির সম্পদ সমূহ কি? সম্পদ সমূহের মধ্যে প্রথমেই রয়েছে ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত, যেটা আমরা লেজার করে বের করলাম। কত বের করেছিলাম? 4,60,000 বের করেছিলাম, হচ্ছে 4,60,000। এখানে আরেকটা জিনিস রয়েছে, অসমন্বিত একটা ব্যয় রয়েছে প্রিয় শিক্ষার্থী, যে ব্যয়টা অসমন্বিত একটা ব্যয় রয়েছে, অর্থাৎ আইনি খরচ। আইন খরচ, আইন খরচ হচ্ছে 20,000 টাকা। তাহলে এখানেও 4,80,000 টাকা। জাস্ট এই হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। এইটুকু যদি আমরা করে নিতে পারি তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 4 মার্ক আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের ব্যালেন্স শিটটা দায় সমূহ দেখানো হলো এবং সম্পদ সমূহ দেখানো হলো। দায়ের মধ্যে যেটা রয়েছে অনুমোদিত মূলধনটাকে আমরা দেখিয়ে দিলাম, আর ইস্যুকৃত বিলিকৃত মূলধন আমাদের 40,000 শেয়ার, প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা করে। নেক্সট হচ্ছে আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত, যেটা আমরা কিন্তু বের করেছিলাম একটা ব্যালেন্স মানে লেজার করে, সেখানে 4,60,000 টাকা কিন্তু আমাদের ব্যাংকের উদ্বৃত্ত ছিল। আর আমাদের একটা অসমন্বিত ব্যয় রয়েছে, সাধারণত আইন খরচ বা অবলেখকের কমিশন কিংবা প্রাথমিক খরচ, এই অঙ্কে যেগুলোই থাকুক না কেন সেগুলো কি হয়ে থাকে? অসমন্বিত ব্যয়ের মধ্যে আমরা দিয়ে থাকি। এই অসমন্বিত ব্যয় হচ্ছে 20,000 টাকা, 4,80,000, অর্থাৎ আমাদের সম্পদ এবং দায় সমান। তো প্রিয় শিক্ষার্থী, সম্পদ এবং দায় সমান মানে আমাদের ব্যালেন্স শিটটা ঠিক আছে। তো নেক্সট প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করব যে তোমরা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে, শেয়ার অধিহার, শেয়ার অবহার, সেগুলো বেশি করে প্র্যাকটিস করবে। বিশেষ করে আমি এর আগে যে সেকেন্ড টাইমে তোমাদের ক্লাস নিয়েছিলাম, ওইখানে আমরা দেখিয়েছিলাম যে সম্পদের বিনিময়ে কিভাবে শেয়ার ইস্যুকরণ করা যায়। সম্পদের বিনিময়ে শেয়ার ইস্যুকরণ সংক্রান্ত জিনিসগুলো একটু তোমরা লক্ষ্য রাখবে বা একটু প্র্যাকটিস করবে। আর সামনে আমাদের যে এক্সাম রয়েছে সেটা অবশ্যই আমাদের কি এমসিকিউ এক্সাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এমসিকিউ এক্সামের জন্য এই চ্যাপ্টার থেকে প্রিপারেশন নিব। আমাদের 20 মার্কের এমসিকিউ এক্সাম রয়েছে। আর নেক্সট আমরা যে জিনিসটা লক্ষ্য করব, দেখো তোমাদের জন্য একটা আমি এমসিকিউ কোশ্চেন রেখেছি। এইখানে পুরো অঙ্কটা করা রয়েছে প্রিয় শিক্ষার্থী। আমি মনে করেছিলাম যে পরিস্থিতি যদি খুব খারাপ অবস্থা হয় তাহলে আমাকে বাড়ি থেকে তোমাদের ক্লাসটা হোল্ড করতে হতে পারে, সেই জন্য। নেক্সট দেখো, আমরা মূল্যায়নে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি যে অনিক কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 2,000 সাধারণ শেয়ার নিয়ে গঠিত।
প্রতিটি শেয়ারের 1 টাকা অবহারে 50,000 শেয়ার বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করে এবং 60,000 শেয়ার আবেদন গ্রহণ করে। 60,000 শেয়ার আবেদন গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো, তথ্য কিন্তু কয়েকটা, যে প্রত্যেকটা শেয়ারের মূল্য 10 টাকা, আর শেয়ারের সংখ্যা হচ্ছে 2 লক্ষ, আর অবহার হচ্ছে 1 টাকা, আর শেয়ার বিক্রয় করতে চেয়েছে কত? 50,000, এবং বিক্রয়ের জন্য বিজ্ঞাপনও প্রচার করেছে, কিন্তু আবেদন পেয়েছে কত? 60,000-এর। এখন প্রথম যে প্রশ্ন দেখো, অতিরিক্ত আবেদনের টাকার পরিমাণ কত? প্রিয় শিক্ষার্থী, এখানে যেটা বলা রয়েছে অতিরিক্ত আবেদনের টাকার পরিমাণ কত, আমি আবারও বলছি যে কোম্পানি ইস্যু করতে চেয়েছিল 50,000 শেয়ার, কিন্তু বিজ্ঞাপন প্রচার করে 50,000 শেয়ারের জন্য, আবেদন পেয়েছে 60,000 শেয়ার। তার মানে কত? এক্সট্রা শেয়ার সংখ্যা কত? প্রিয় শিক্ষার্থী একটু গেস করো। এক্সট্রা শেয়ার সংখ্যা হচ্ছে অবশ্যই 50,000 আর 60,000-এর মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে এক্সট্রা শেয়ার সংখ্যা, অর্থাৎ 10,000। এখন শেয়ারের ফেস ভ্যালু কত ছিল? 10 টাকা, আর প্রত্যেকটা শেয়ারে অবহার কত ছিল? 1 টাকা। তাহলে শেয়ার প্রতি আমরা আবেদনে কয় টাকা করে পেয়েছি? অবশ্যই 10 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 9 টাকা করে পেয়েছি, অর্থাৎ অতিরিক্ত আবেদনে আমরা 10,000 শেয়ারের টাকা পেয়েছি 9 টাকা করে। দ্যাট মিনস 90,000 শেয়ার। দ্যাট মিনস 90,000 শেয়ার। শেয়ার অবহারের পরিমাণ কত? শেয়ার অবহারের পরিমাণ, শেয়ার অবহারের পরিমাণ দেখো প্রিয় শিক্ষার্থী, পার শেয়ার অবহার কিন্তু 1 টাকা, আর আমাদের টোটাল শেয়ার হচ্ছে, আমরা অর্থাৎ ইস্যু করতে চেয়েছি 50,000 শেয়ার, অর্থাৎ পার শেয়ারে 1 টাকা করে অবহার হলে আমাদের শেয়ারে অবহারের পরিমাণ হচ্ছে 50,000 শেয়ার। প্রিয় শিক্ষার্থী, এরকমই কিছু এমসিকিউ নিয়ে আমাদের সামনের এক্সামটা হবে, আর আশা করি তোমরা সেখানে সবাই পার্টিসিপেট করবে। আর এখন তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। এইখানে তোমাদের জন্য আমি জাস্ট একটা বাড়ির কাজ রেখে দিয়েছি। বাড়ির কাজ বলতে আমি একটু ওই আমরা যে অঙ্কটা সলভ করলাম একটু আগে, ঠিক সেই অঙ্কটাই এখানে রয়েছে, মানে তথ্যগুলো সেম, কোনো পার্থক্য নেই, শুধু এখানে বলা রয়েছে যে 10% অবহারে বিলি করা হলো, ওখানে ছিল 20% অধিহারে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা যে অঙ্কটা সলভ করলাম সেখানে ছিল 20% অধিহারে, আর এখানে বলা রয়েছে 10% অবহারে। শুধুমাত্র একটাই পার্থক্য, ওখানে অধিহার, এখানে অবহার। যেহেতু অবহারের পার্সেন্টেজ 10%-এর ওপরে হওয়া যাবে না, সুতরাং আমরা অবহারের পার্সেন্টেজটাকে 10 করে দিয়েছি, অর্থাৎ 10% অবহারে বিলি করার উদ্দেশ্যে ইস্যু করলো। এই পার্থক্যটুকু দিয়ে আমি তোমাদেরকে অঙ্কটা বাড়িতে ট্রাই করার জন্য বলছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই আশা করি অঙ্কটা বাড়িতে ট্রাই করবে এবং সকলেই পারবে, কারণ এখানে খুব জটিলতা নেই। তো আজকে এই পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো, কারণ পড়াশোনার মধ্যে থাকলেই তোমাদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। এই সময় আমাদের মানসিকভাবে সুস্থ থাকা খুব জরুরি। আমরা আশা করছি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।